আজকের আমরা আলোচনা করব এবছর যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যাদের সমাজবিদ্যা বা সোশিওলজি পেপারটা রয়েছে, সোশিওলজিতে তোমাদের যে টপিকটা রয়েছে হিন্দু বিবাহ সম্পর্কে, ওই প্রশ্নটা সম্পর্কে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের জন্য, যে হিন্দু বিবাহ কি, হিন্দু বিবাহের সংজ্ঞা বৈশিষ্ট্য আলোচনা করো এবং তার বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা নিয়ে আজকের আলোচনা করব। আমি এখানে নোটসটাও দিচ্ছি এবং এটা সম্পর্কে আলোচনাও করছি। তো দেখো, যে হিন্দু বিবাহ, যেটা হিন্দু বিবাহ বলতে আমরা কি বুঝি, যে সাধারণ অর্থে যদি দেখি আমরা দেখব যে বিবাহ হচ্ছে এক ধরনের সামাজিক ভারসাম্য বজায় রাখার একটা আইনগত এবং সমাজ স্বীকৃত একটা প্রতিষ্ঠান বলতে পারি, বা সমাজ স্বীকৃত একটা রীতিনীতি বলতে পারি, যেখানে সাধারণত কি না পুরুষ এবং মহিলার একটা মেলবন্ধন ঘটে বা একটা স্থায়ী সম্পর্ক তৈরি হয়, এবং এই স্থায়ী সম্পর্ক তৈরির মাধ্যমে তাদের মধ্যে যে প্রজনন সংক্রান্ত সংযোগ ঘটে বা প্রজনন সম্পর্ক তৈরি হয়, সেখান থেকে কী হচ্ছে, সন্তান উৎপাদন হয় বা সন্তান জন্মগ্রহণ করে, এবং এইভাবে সন্তান উৎপাদনের মধ্য দিয়ে বা সন্তান প্রতিপালনের মধ্য দিয়ে কী হচ্ছে না, এই পরিবার ব্যবস্থা পর্যায়ক্রমিকভাবে এগিয়ে যেতে থাকে বা স্থায়িত্ব লাভ করে। সাধারণত এই বিবাহ প্রক্রিয়া হলো যে একজন পুরুষের সঙ্গে একজন মহিলার যে সামাজিক স্বীকৃতি বা আইনগত স্বীকৃতি, এই আইনগত স্বীকৃতির ফলে কী হচ্ছে না, উভয়ের মধ্যে একটা যে চিরস্থায়ী সম্পর্ক তৈরি হয়, যে চিরস্থায়ী সম্পর্ক মূলত ঘটে থাকে বিভিন্ন ব্যক্তিবর্গের মধ্যে, বিভিন্ন জাতির মধ্যে, এবং এই সম্পর্ক পরিণতি লাভ করে সন্তান সন্ততির উৎপাদন বা সন্তান সন্ততি জন্মদানের মধ্য দিয়ে। এবার সাধারণত এই পরিবার কি, বিবাহটা কি, বিবাহ বলতে গিয়ে বিভিন্ন যে সমাজতাত্ত্বিক রয়েছে, বিভিন্ন সমাজতাত্ত্বিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবাহের ধারণাটা দিতে চেয়েছেন। কেউ কেউ বলেছেন যে বিবাহ হচ্ছে একটা কি না, মানুষের যৌন চাহিদার সুষ্ঠু এবং সুশৃঙ্খল তৃপ্তি সাধনের প্রতিষ্ঠান। আবার কেউ কেউ বলছে যে এটা দুটো বিপরীত লিঙ্গের ব্যক্তির মধ্যে একটা যৌন সংঘর্ষ বা সংযোগ নির্ধারক প্রতিষ্ঠান। আবার কেউ কেউ বলছেন যে বিবাহ হলো দুজন নরনারীর মধ্যে সামাজিক স্বীকৃত এক স্থায়ী সম্পর্ক। এইভাবে বিভিন্নজন বিভিন্নভাবে একটা তাদের সংজ্ঞা, তাদের ধারণা, তাদের চিন্তাভাবনা দেওয়ার চেষ্টা করেছে। সেদিক থেকে আমরা সাধারণভাবে আমরা বলতে পারবো যে বিবাহ হচ্ছে যে সমাজ স্বীকৃত, আইন স্বীকৃত নারী ও পুরুষের মধ্যে এক ধরনের চিরস্থায়ী সম্পর্ক তৈরির প্রক্রিয়া। এবার এই যে বিবাহ যে সংগঠিত হয়ে থাকে বা বিবাহ ব্যাপারটা রয়েছে, বিষয়টা রয়েছে, এই বিবাহ বিষয়টার মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এক্ষেত্রে অধ্যাপক রাম আহুজা তার ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম গ্রন্থে হিন্দুদের মধ্যে যে বিবাহ সংগঠিত হয়, সেই হিন্দু বিবাহের ক্ষেত্রে কয়েকটা বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করেছে। তিনি সাধারণত যে বৈশিষ্ট্যগুলো দিয়েছে, সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে আমরা যেটা দেখতে পাই যে বিবাহ মূল লক্ষ্য হচ্ছে ধর্মীয় কর্তব্য পূরণ করা। ধর্মীয় কর্তব্য মানে যে প্রত্যেকটা ধর্মে, হিন্দু ধর্ম, মুসলিম ধর্মে তাদের যে একটা রীতিনীতি রয়েছে, তাদের যে ধর্মীয় কর্তব্য রয়েছে, সেই কর্তব্য পূরণের একটা প্রক্রিয়া, কর্তব্য পূরণ করার একটা লক্ষ্য রয়েছে। 2 নম্বরে বলছে হিন্দু বিবাহের আচার অনুষ্ঠানে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করা হয়। এর মূল কারণ হচ্ছে কি না, যদি আমরা দেখি যে প্রত্যেকটা ধর্ম বা প্রত্যেকটা জাতের মধ্যে যে বিবাহ সম্পন্ন হয়, সেখানে কি হচ্ছে না, প্রত্যেকটা জাতের বিবাহ রীতিটা বা বিবাহর যে প্রক্রিয়াটা রয়েছে, সেই প্রক্রিয়ার আচার অনুষ্ঠানগুলো আলাদা আলাদা থাকে। হিন্দুদের ক্ষেত্রে আলাদা থাকে, মুসলিমদের ক্ষেত্রে আলাদা থাকে, খ্রিস্টানদের ক্ষেত্রে আলাদা থাকে, প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা জাতির ক্ষেত্রে আলাদা থাকে।
এই জন্য হচ্ছে বলা হয় যে বিবাহ হিন্দু বিবাহের মধ্যে যে মূলত দেখা যায় যে তাই হিন্দুদের যে আচার অনুষ্ঠানগুলো রয়েছে, হিন্দুদের যে রীতিনীতিগুলো রয়েছে, সেই রীতিনীতিগুলোকে অনুসরণ করার একটা প্রক্রিয়া। 3 নম্বরে বলা হচ্ছে এই বিবাহ কার্য সম্পাদন করেন মূলত যারা ব্রাহ্মণ সম্প্রদায় থাকে, সমাজের উচ্চ সম্প্রদায়, এই উচ্চ সম্প্রদায়ের ব্রাহ্মণদের হচ্ছে বেদ মন্ত্রের উচ্চারণ করার মধ্য দিয়ে এবং অগ্নি সাক্ষী করে। যে আমাদের হচ্ছে মূলত হিন্দুদের অগ্নিসাক্ষীর মাধ্যমে ব্রাহ্মণ দ্বারা মন্ত্র উচ্চারণের মাধ্যমে যে বিবাহ সম্পন্ন হয়, সেই বিবাহ সম্পন্নটাকেও হচ্ছে রামানুজা একটা বিবাহের বৈশিষ্ট্যের মধ্যে ফেলছে। এছাড়া কি বলছে যে বিবাহ হিন্দুদের কাছে বিবাহ হলো একটা সংস্কার বিশেষ। পরের যেটা বলছে যে বিবাহ হিন্দুদের কাছে কেবল স্বামী বা স্ত্রীর মিলন নয়, এটা হচ্ছে সাধারণত একটা দুটো পরিবারের মধ্যে একটা মিলন। পরের যেটা বৈশিষ্ট্য বলছে যে এই হিন্দু বিবাহে পরিবার ও সম্প্রদায়ের প্রতি সামাজিক দায়িত্ব ব্যক্তি স্বার্থের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। এখানে কি হচ্ছে না যে একজন দুটো যে মানুষের মধ্যে একটা নারী পুরুষের মধ্যে যে সম্পর্ক তৈরি হচ্ছে, সেই সম্পর্কের যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব থেকে হচ্ছে এখানে বেশি দায়িত্ব রয়েছে কি না যে দুটো পরিবারের মধ্যে একটা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হচ্ছে একটা সম্পর্ক আবদ্ধ হচ্ছে এবং যে সম্প্রদায়ের মধ্যে রয়েছে সেই সম্প্রদায়ের প্রতি যে একটা দায়িত্ব থাকছে, সেই দায়িত্বটা কী হচ্ছে না ওই নরনারীর পক্ষে বা ওই পুরুষ এবং নারীর মধ্যে যে সম্পর্ক তৈরি হচ্ছে তার থেকেও কিছু বেশি গুরুত্বপূর্ণ বলে রামানুজা মনে করছে। এছাড়া কী হচ্ছে না এই বিবাহ নারীর সতীত্ব এবং পুরুষের বিশ্বস্ততা গুরুত্ব লাভ করে। যে বিবাহটা তখনই সম্পন্ন হয় যখন দেখা যায় যে নারীর চারিত্রিক বৈশিষ্ট্য বা চারিত্রিক দিক গুণাবলী দিক থেকে হচ্ছে যথেষ্ট ঠিকঠাক রয়েছে, এবং পুরুষের ক্ষেত্রে যদি দেখা যায় যে পুরুষ কতটা বিশ্বস্ত, কতটা হচ্ছে বিশ্বাসযোগ্য, তার উপর নির্ভর করবে একটা বিবাহ সম্পন্ন হবে কিনা। নেক্সট যেটা বলছে যে হিন্দু বিবাহের স্বামী স্ত্রীর মধ্যে এক অবিচ্ছেদ্য এবং চিরস্থায়ী বন্ধন রচিত হয়। কারণ হচ্ছে আমাদের হিন্দু বিবাহ রীতি বা হিন্দুদের রীতি অনুযায়ী বলা হচ্ছে নারী স্ত্রী হচ্ছে একে অন্যের পরিপূরক এবং এক আত্মা বলে মনে করা হয়। সেক্ষেত্রে কী হচ্ছে না হিন্দুদের বিবাহের মাধ্যমে স্ত্রী এবং পুরুষের মধ্যে বা স্বামী এবং স্ত্রীর মধ্যে হচ্ছে এক ধরনের অবিচ্ছেদ্য বা অচ্ছেদ্য এবং চিরস্থায়ী মানে যে আমৃত্যু হচ্ছে সম্পর্ক বন্ধনটা তৈরি হয়, সেই জন্য বলা হচ্ছে একটা অচ্ছেদ্য এবং চিরস্থায়ী বন্ধন রচিত হয় বলে অনেকে মনে করছে। এগুলো হচ্ছে হিন্দুদের যে বিবাহটা রয়েছে বিবাহ বৈশিষ্ট্য। এই বিবাহের যে অনেকগুলো রূপ পাওয়া যায়, বিবাহ বিভিন্ন ধরনের হতে পারে। সেখানে আমরা যদি দেখি যে এই হিন্দু বিবাহের ক্ষেত্রে বা বিবাহর যে প্রক্রিয়াটা দেখতে পাই, বিবাহ প্রক্রিয়ার মধ্যে আমরা হচ্ছে সাধারণত যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি বা যে রূপগুলো লক্ষ্য করতে পারি সেগুলোর মধ্যে কি একগামিতা, বহুগামিতা, অন্তঃগোষ্ঠী বিবাহ, বহির্গোষ্ঠী বিবাহ, অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ। মূলত এই 6 প্রকারের হচ্ছে বিবাহ আমরা সাধারণত দেখতে পাই। তাহলে হচ্ছে বিবাহের যে বিভিন্ন রূপ হচ্ছে, রূপগুলোর মধ্যে হচ্ছে একগামিতা, বহুগামিতা, অন্তঃগোষ্ঠী বিবাহ, বহির্গোষ্ঠী বিবাহ, অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ। এই হচ্ছে বিবাহের হচ্ছে সাধারণত বিভিন্ন রূপ। এবার দেখা যাক যে একগামিতা বিবাহ বলতে কী বোঝায়। একগামিতা বিবাহ বলতে সেই বিবাহ প্রক্রিয়াটাকে বোঝায় সাধারণত কি না একজন পুরুষের সঙ্গে একজন নারীর বিবাহকে বোঝায়। একগামিতা বিবাহ বলতে একজন পুরুষের সঙ্গে একজন নারীর বিবাহকে বোঝাচ্ছে। যে বর্তমান আমরা যদি সমাজ ব্যবস্থার দিকে দেখি বা বর্তমান সমাজ ব্যবস্থার রীতিনীতিটাকে ফলো করি, তাহলে আমরা দেখব যে এই যে একজন পুরুষ এবং একজন নারীর বিবাহ, এটা হচ্ছে আমাদের সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। এই ব্যবস্থাকে হচ্ছে আমরা সকলে মেনে নিয়েছি এবং আমরা সকলে সমর্থন করছি, এবং বর্তমান দিনে যদি আমরা দেখি তাহলে বিশ্বের বেশিরভাগ দেশগুলো এই একগামিতা বিবাহকে আইনগত স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ একজনকে বিবাহ করতে হবে, একজন পুরুষের একজন স্ত্রী থাকবে, এই বিবাহ ব্যবস্থাটাকে হচ্ছে আইনগত স্বীকৃতি দিয়েছে। যদিও এর ব্যতিক্রম হচ্ছে অনেক জায়গায় দেখা যায়, সেক্ষেত্রে হচ্ছে আলাদা বিষয়। এবার দেখো, এবার একগামিতা যে বিবাহ রয়েছে, এই একগামিতা বিবাহের
ফলের চেয়ে সাধারণত কী হচ্ছে না, যে আমরা বংশ পরম্পরায় বা বংশ ধারা যেটা বলি, সেই বংশধারার ক্ষেত্রে হচ্ছে কি একটা একগামিতা বিবাহ এক ধরনের উৎকৃষ্ট। কারণ হচ্ছে একজন পুরুষ যখন একজন নারীকে বিবাহ করবে এবং তাদের মাধ্যমে যে সন্তান সন্ততি আসবে বা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে, সেই ভবিষ্যৎ প্রজন্মের ফলে কী হচ্ছে না, একটা পরিবার ব্যবস্থা যেটা থাকবে, পরিবার ব্যবস্থা একটা শ্রীবৃদ্ধি করবে বা পরিবার ব্যবস্থার হচ্ছে উৎকৃষ্টতা লাভ করবে। এবার এই যে একগামিতা বিবাহ রয়েছে, এই একগামিতা বিবাহ হচ্ছে সাধারণত দু রকমের হতে পারে। এই বিবাহকে হচ্ছে বলা হচ্ছে সরল একগামিতা, আর একটা হচ্ছে ক্রমিক একগামিতা। সরল একগামিতা বিবাহ বলতে হচ্ছে যে বিবাহ মূলত একবার করা যাবে। সরল একগামিতা হচ্ছে যে একগামিতা বিবাহ বলতে হচ্ছে একজন পুরুষ একজন নারীকে বিবাহ করবে, এটা বোঝাচ্ছে। এবার সরল একগামিতা বলতে বোঝাবে যে একজন বিবাহ কেবলমাত্র একবার হবে, একবারের বেশি হতে পারে না। কিন্তু ক্রমিক একগামিতা বলতে কি না, ক্রমিক একগামিতা বলতে সেই বিবাহকে বোঝাচ্ছে যখন দেখা যাচ্ছে যে একজনকে সে বিবাহ করবে, কিন্তু দেখা গেল কোনো কারণে বিবাহর পরে স্বামী কিংবা স্ত্রী মারা গেল, কেউ একজন মারা গেল, মারা যাওয়ার পরে কিংবা দেখা গেল যে তাদের আইনগতভাবে কোনো বিচ্ছেদ হয়েছে, বিচ্ছেদের পরে পুনরায় যে বিবাহ করা যায়, এই বিবাহ করার যে রীতিটা রয়েছে, এই রীতিটাকে বলা হচ্ছে যে ক্রমিক একগামিতা। মানে একগামিতা রয়েছে, প্রতিবারে একজন স্বামী বা স্ত্রী রয়েছে, কিন্তু আর সে পুনরায় বিবাহ করতে পারছে কখন না, যখন তার স্বামী কিংবা স্ত্রী, যদি হচ্ছে স্ত্রী বিবাহ করে তাহলে তার স্বামী মারা গেলে কিংবা হচ্ছে বিচ্ছেদ হলে, যদি স্ত্রী স্বামীটা বিবাহ করে তাহলে তার স্ত্রী মারা গেলে কিংবা স্ত্রী সঙ্গে বিচ্ছেদ করলে তবে সে বিবাহ করতে পারে। এই বিবাহের যে প্রক্রিয়াটা রয়েছে এটাকে বলা হচ্ছে ক্রমিক একগামিতা। এরপরের যে বিবাহ রয়েছে যেটা বহুগামিতা। বহুগামিতা বলতে বোঝাচ্ছে যে একাধিক পুরুষের সাথে এক নারী বা একাধিক নারীর বিবাহ হলে তখন যে একাধিক পুরুষের সাথে এক নারী বা একাধিক নারীর সাথে এক পুরুষের অথবা একাধিক নারীর সাথে একাধিক নারীর বিবাহকে বলা হচ্ছে বহুগামিতা। তাহলে কী হলো না, একাধিক পুরুষের সাথে এক নারী বা একাধিক নারীর সাথে এক পুরুষ অথবা একাধিক নারীর সাথে বা একাধিক পুরুষের সাথে একাধিক নারীর বিবাহকে বলা হচ্ছে বহুগামিতা বিবাহ। এই বহুগামিতা যে বিবাহ দেখা যাচ্ছে, বহুগামিতা বিবাহ হচ্ছে তিন ধরনের হতে পারে। এক নম্বরে হচ্ছে কি বহুপত্নিত্ব। বহুপত্নিত্ব বলতে যেটা বোঝাচ্ছে যে একজন পুরুষের সাথে একাধিক নারীর বিবাহ যদি হয়, একজন পুরুষের সাথে একাধিক নারীর বিবাহ যদি হয়, তাহলে সেখানে বোঝাচ্ছে বহুপত্নিত্ব। মানে এটা যদি আমরা দেখি তাহলে আমরা হচ্ছে প্রাচীনকালে যে রাজার শাসন রাজতন্ত্র ছিল, সেখানে আমরা দেখব যে বিভিন্ন রাজারা সাধারণত তাদের যে একজন পত্নী রাখতেন না বা একজন স্ত্রী রাখতেন না, তারা হচ্ছে অনেকগুলো স্ত্রী রাখতেন। সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা বলতে পারি যে বহুপত্নিত্বের হচ্ছে যথাযথ উদাহরণ হচ্ছে প্রাচীনকালের রাজতন্ত্র বা রাজার শাসন। পরেরটা হচ্ছে বহুপতিত্ব বা ভর্তৃত্ব। এর অর্থ হচ্ছে একজন নারীর সাথে একাধিক পুরুষের বিবাহ, একজন নারীর সাথে একাধিক পুরুষের বিবাহ। এর উদাহরণ আমরা দিতে পারি যে মহাভারতের হচ্ছে যদি দ্রৌপদীর চরিত্রটা বলতে পারি, দ্রৌপদীর হচ্ছে পঞ্চপাণ্ডব স্বামী ছিলেন, সেখানে একজন নারী অনেকগুলো স্বামী রয়েছে। গোষ্ঠী বিবাহ। গোষ্ঠী বিবাহ বলতে কি বোঝে, যে একাধিক পুরুষের সাথে একাধিক নারীর যদি বিবাহ, একাধিক পুরুষের সাথে একাধিক নারীর বিবাহ সংগঠিত হলে তখন তাকে বলা হচ্ছে গোষ্ঠী বিবাহ। ঠিক আছে, এবার দেখো বলা হচ্ছে অন্তঃগোষ্ঠী বিবাহ। অন্তঃগোষ্ঠী বিবাহ বলতে কী বোঝাচ্ছে, যে অন্তঃগোষ্ঠী বিবাহ হচ্ছে এমন এক ধরনের বিবাহ রীতি যে ক্ষেত্রে ব্যক্তিকে স্বগোষ্ঠীর মধ্যে বিবাহ করতে হবে। অর্থাৎ যে ব্যক্তি বিয়ে করবে সেই ব্যক্তিটা কী হচ্ছে তার নিজের গোষ্ঠী কোনো মহিলাকে বিয়ে করতে হবে বা মেয়েকে বিয়ে করতে হবে। এক্ষেত্রে সাধারণত কী হচ্ছে না, গোষ্ঠী বলতে যে বিষয়টা বোঝাচ্ছে সেখানে কী হচ্ছে না, যে জাতি রয়েছে
তার কুল রয়েছে, যে জাত কুল ধর্ম যেগুলো বিষয়গুলো বলা হয়, সেই বিষয়গুলোকে এখানে বোঝানো হচ্ছে। যেমন এখানে হচ্ছে আমি একটা উদাহরণ তোমাদের দিয়ে রেখেছি, যে সাঁওতাল জনগোষ্ঠীর যে ছেলে মেয়েদের রয়েছে তাদের নিজেদের গোষ্ঠীর মধ্যে বিবাহ করতে হয়। এখনও রয়েছে আদিবাসী সম্প্রদায়ের যারা রয়েছে, সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলোকে তাদের নিজেদের সম্প্রদায়ের মধ্যে হচ্ছে বিয়ে করতে হয়। যদি অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে বিয়ে করে তাহলে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম ছাড়া করা হয় বা হচ্ছে তাদের সম্প্রদায় ছাড়া করা হয়। এছাড়া যদি দেখা যায় যে ব্রাহ্মণ সম্প্রদায়ের যারা রয়েছে, ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যেও দেখা যায় যে তারা নিজেদের ধর্মের মধ্যে বা নিজেদের গোষ্ঠীর মধ্যে সাধারণত তারা বিয়ে করে থাকে। ব্রাহ্মণরা অন্য কোনো জাতির মানুষকে বিয়ে করতে চায় না সাধারণত। এবার দেখো বহির্গোষ্ঠী বিবাহ বলতে কী বোঝাচ্ছে, যে বহির্গোষ্ঠী বিবাহ হলো যে কারোর গোষ্ঠীর যে পরিসর রয়েছে সেই পরিসরের বাইরে গিয়ে বিয়ে করার রীতি, এটাকে বলা হচ্ছে বহির্গোষ্ঠী বিবাহ। এখানে দেখা যায় যে সাধারণত যে ক্ষুদ্র গোষ্ঠীর যে বৃত্তটা রয়েছে বা ক্ষুদ্র গোষ্ঠীর যে মানুষজন রয়েছে তাদের রক্তের সম্পর্কের বা আত্মীয়তার মধ্যে যৌন সম্পর্ক নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে বিবাহ রীতি অনুষ্ঠিত হয় বা বিবাহ রীতিটাকে তারা মেনে চলে। সেক্ষেত্রে কী হচ্ছে না, তারা সমাজের যেটা স্বগোত্র বিবাহ রয়েছে সেই স্বগোত্রের বাইরে গিয়ে তারা সাধারণত অন্য কোনো গোষ্ঠীর বা অন্য কোনো সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করে থাকে বা ছেলেকে বিয়ে করে থাকে। তাহলে হিন্দুদের হিন্দু সমাজে যদি আমরা দেখি, তাহলে হিন্দু সমাজে অনেক সময় দেখা যাচ্ছে তারা নিজের গোত্র বা নিজের যে গোত্রটা রয়েছে সেই গোত্রের মধ্যে বিবাহ না করে তারা নিজ গোত্র ছাড়া বাইরের গোত্রের কোনো বা অন্য কোনো গোত্রের ছেলে বা মেয়েকে তারা বিয়ে করে থাকে। এই যে বিবাহ, এটাকে বলা হচ্ছে কি না বহির্গোষ্ঠী বিবাহ। যেমন কি এরপর স্বগোত্র বিবাহ। স্বগোত্র বিবাহ বলতে বোঝাচ্ছে গোত্র এখানে সাধারণত বলতে বোঝাচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে গোত্র বলতে, যার সদস্যরা মনে করে যে তারা কোনো পৌরাণিক ঋষি, যেমন কাশ্যপ, ভরদ্বাজ, গৌতম, বশিষ্ঠ প্রভৃতি যে ঋষিরা রয়েছে তাদের বংশধর অথবা সেই বিশেষ ঋষির শিষ্যদের বংশধর। এমন যে প্রাথমিক যে গোষ্ঠী রয়েছে টোটাল 8টা ছিল, এই গোষ্ঠীর যে সংখ্যাটা কালক্রমে আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছিল এবং তাদের যে আত্মীয় বা আত্মীয় তুল্য বলে মনে করা হয় যারা, তাদের স্বগোত্রে যে ছেলে বা মেয়ে রয়েছে তাদের মধ্যে বিবাহ নিষিদ্ধ করা হয়েছে। এই স্বগোত্রে বহির্বিবাহ বলতে যে ঋষিদের যে গোষ্ঠী বলে মনে করা হচ্ছে কাশ্যপ, ভরদ্বাজ, গৌতম, বশিষ্ঠ, এই ধরনের যে 8টা গোষ্ঠী ছিল সেই 8টা গোষ্ঠীর সদস্যরা, তাদের বংশধররা বা তাদের যে শিষ্যরা ছিল, তাদের যে বংশধররা ছিল, তাদের যে কালক্রমে যে সংখ্যাটা বেড়েছিল বা সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাদের আত্মীয়র মধ্যে বা আত্মীয় তুল্য কোনো ব্যক্তির মধ্যে বিবাহ না করে তার বাইরে গিয়ে বিয়ে করার যে রীতিটা সেটা বলা হচ্ছে স্বগোত্র বহির্বিবাহ। আরেকটা পিণ্ড বহির্বিবাহ বলতে স্বপিণ্ড বলতে যারা একই পূর্বপুরুষকে পিণ্ড দান করে থাকে। একই পূর্বপুরুষকে ধরো বাবা বা তার বাবা যারা রয়েছে এই রকম বংশ, আমরা যেটাকে বংশ বলে থাকি, যে বংশের কোনো মানুষ মারা গেলে তার উদ্দেশ্যে যে আমরা পিণ্ড দান করে থাকি পরবর্তীকালে, এই যে স্বপিণ্ড মানে যারা একই বংশের রয়েছে বা যারা একই পূর্বপুরুষকে পিণ্ড দান করে থাকে, এই ধরনের অর্থাৎ যাদেরকে আমরা সাধারণ অর্থে বলে থাকি রক্তের সম্পর্ক, এই রক্তের সম্পর্কের মধ্যে বিবাহ সাধারণত সংগঠিত হয় না। এরপর অনুলোম বিবাহ। অনুলোম বিবাহ বলতে বোঝাচ্ছে যে হিন্দু সমাজে উঁচু জাতের যে পাত্র রয়েছে পাত্রের সঙ্গে নিচু জাতের পাত্রীর বিবাহকে অনুলোম বলছে। উঁচু জাতের পাত্রের সঙ্গে নিচু জাতের পাত্রীর মধ্যে যখন বিবাহ হয় তখন তাকে বলা হচ্ছে অনুলোম। সাধারণত এখানে কি হচ্ছে, ব্রাহ্মণ যারা রয়েছে, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, এই সম্প্রদায়ের মানে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই সম্প্রদায়ের যারা পাত্রী রয়েছে সেই পাত্রীরা ব্রাহ্মণ পরিবারের কোনো পাত্রীর সঙ্গে বিবাহ হলে সেটাকে বলা হচ্ছে অনুলোম। ঠিক আছে। আর প্রতিলোম হচ্ছে কি,
আহ, যখন হচ্ছে উঁচু জাতের পাত্রের সঙ্গে নিচু জাতের পাত্রের বিবাহ হলে সেই বিবাহকে বলা হচ্ছে প্রতিলোম বিবাহ। উঁচু জাতের পাত্রের সঙ্গে নিচু জাতের পাত্রের বিবাহ হলে, উঁচু জাতের পাত্রের সঙ্গে নিচু জাতের পাত্রের বিবাহ হলে তখন সেই বিবাহকে বলা হবে প্রতিলোম বিবাহ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যে বিবাহ প্রক্রিয়াটা রয়েছে, বিবাহ যে বিষয়টা রয়েছে, বিবাহটা কি, বিবাহের বৈশিষ্ট্য এবং বিবাহের বিভিন্ন প্রকারভেদ। এই টপিকটা তোমরা খুব ভালো করে হচ্ছে পড়ে রাখবে। এই টপিক থেকে তোমাদের এবছরই প্রশ্ন অবশ্যই আসার একটা সম্ভাবনা রয়েছে যাদের সোশিওলজি রয়েছে। আজকের এই পর্যন্ত। এবার এর পর থেকে হচ্ছে প্রতি সপ্তাহে তোমাদের সোশিওলজির যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের এইভাবে ভিডিও আপলোড করবো আমি।